পিহু রুমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো চিরুনি করছিল অতি সযত্নের সহিত। শ্যাম্পু করার কারণে চুলগুলো যেন স্বাধীনতা পেয়েছে আর একজন আরেকজনের সাথে মান অভিমানে জড়িয়ে জট পাকাচ্ছে না খুব একটা। সেই সময় অনু পিহুর রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনার চুলগুলো অনেক সুন্দর ভাবি। হঠাৎ অনুর কণ্ঠ কানে পড়তেই পিহু ঘুরে তাকালো দরজার দিকে। অতঃপর একগাল হেসে বলল, আল্লাহর দান, ভিতরে এসো অনু। অনু শুকনো হাসি হেসে বলল, আপনার চুলে তেল দিয়ে দিবেন ভাবি। অনেক ইচ্ছে করছে আপনার চুলগুলোতে হাত দিয়ে ধরার, একটু যত্ন নেওয়ার। অনুর এরূপ আবদারে পিহু কিছুটা অবাক হলো। যে মেয়েটা প্রয়োজনের বেশি একটা শব্দ অতিরিক্ত বলে না, সেই মেয়ে আজ নিজ থেকে ওকে চুলে তেল দিয়ে দেওয়ার মতো আবদার করছে। পিহু সেকেন্ড কয়েক নীরব থেকে তারপর বলল, দিয়ে দিলে তো ভালোই হয়। এত লম্বা চুলে আমি একা হাতে তেল দিতে দিতে এখন হাতেই ব্যথা ধরার জো হয়েছে। অনু রুমের ভিতরে এলো। পিহু ড্রেসিং টেবিলের সামনে থাকা মাঝামাঝি টুলটা টেনে নিয়ে বসলো বিছানার কাছে। আর অনু পিহুর দুপাশে দু পা ঝুলিয়ে বিছানার উপর বসলো। পিহু তেলের বাটিটা অনুর দিকে বাড়িয়ে দিল। অনু মাঝ বরাবর সিঁথি পেতে চুলগুলোতে দুভাগ করে মাঝ থেকে আগে এক পাশে এরপর আরেক পাশে তেল দিতে দিতে শুরু করলো। পিহু বলল, তুমি তো দেখছি দারুণ গুণী মেয়ে অনু। মাথায় ভীষণ আরাম আরাম অনুভূতি হচ্ছে তোমার হাতের ছোঁয়ায়। অনু স্মিত হেসে বলল, মাত্র একটা গুণ দেখেই আমার গুণী মেয়ে বানিয়ে দিলেন ভাবি। যে গুণী তার এক গুণকে পর্যবেক্ষণ করলেই তাকে গুণী চেনা যায়। অনেকেই তো আছে, শত কাজ বিচার করে বলবে এই কাজটা ভুল, এটা এমন করে করলে ভালো হতো ইত্যাদি। যেন প্রশংসা করলে তাদের মুখে ব্যথা ধরে যাবে। এই ধরনের লোকদের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলা যায়, কলিজা কেটে বুনা করে দিলেও এরা বলবে লবণ কম হয়েছে। পিহুর এরূপ কথা শুনে অনু শব্দ করে হেসে উঠল। পিহু গাড় বাঁকিয়ে অনুর হাসি মাখা মুখশ্রী পানে তাকালো। পিহুর ঠোঁটেও হাসির রেখা স্পষ্ট ফুটে আছে। অনুকে হাসতে দেখে পিহুর মনে হচ্ছে ওর হাসির মাধ্যমে অদৃশ্য মুক্তা ঝরছে, জন শব্দ হচ্ছে রোম জুড়ে। পিহু মনে মনে বলল, হাসলে কি মিষ্টি লাগে মেয়েটাকে। অথচ এইভাবে হাসতে থাকা মায়ায় মাখানো মুখশ্রী অধিকারী বাচ্চা মেয়েটার অতীত আল্লাহ কতই না ভয়ঙ্কর লিখে রেখেছেন। তৎক্ষণাৎ পিহুর ভিতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অনু হাসি থামিয়ে বলল, ওভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন ভাবি। পিহু শান্ত স্বরে বলল, এই প্রথম তোমাকে এভাবে হাসতে দেখার সুযোগ হলো। সব সময় এভাবে হাসবে তুমি, বুঝলে। তোমার মুখ মলিন অবস্থায় থাকলে আমারও কষ্ট হয় অনু। অনু শব্দ করে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হাসতে তো চাই আমি ভাবি। সুন্দর হাসি খুশি জীবন কেই বা না চায় বলুন। কিন্তু সব চাওয়া কি সবার পূরণ হয়? সব চাওয়াই যদি পূর্ণ হতো তাহলে কেউ কি তার সৃষ্টিকর্তাকে স্মরণ করত? সবাই তো নিজ নিজ সুখ নিয়ে কেবল মেতে থাকতো। তাই আমার ভাগ্য নিয়ে আমার সৃষ্টিকর্তার কাছে কোনো অভিযোগ করিনি আমি। মেনে নিতে নিতেই আজ আপনার সামনে বসে আছি। হাসতে ভুলিনি, হাসছি। হোক না তা ক্ষণস্থায়ী। কথাগুলো বলার সময় অনুর গলার ভিতর কিছু কিছু শব্দ দলা পাকিয়ে যেতে শুরু করছিল যেন। তবুও সে এক নিঃশ্বাসেই সব কথা বলা শেষ করেছে। কিন্তু চোখ দুটোকে নোনা জলের পুকুরে টইটুম্বুর হওয়া থেকে আটকাতে পারেনি। অনু একবার পলক ফেললেই টপ টপ করে ঝরে পড়বে কয়েক ফোঁটা অশ্রু। পিহু ঘন ঘন পলক ফেলে কিয়ৎক্ষণ ওভাবেই তাকিয়ে রইল অনুর দিকে। আর না পেরে পরপরই দৃষ্টি সরিয়ে নিয়ে সোজা হয়ে বসল পিহু। কফি শপের সামনে এসে ব্রেক কষল তেজ ওর বাইকে। ব্রেকের জোরটা একটু জোরেই ছিল। ফলস্বরূপ ইলমা না চাইতেও কিছুটা ঝুঁকে পড়ছিল তেজের দিকে। এক হাতে ধরা কাঁধের জায়গায় এখন ইলমা দু হাত দিয়েই তেজের পিঠের উপর বিরাজ করছে। তৎক্ষণাৎ ইলমা নিজেকে সামলে নিয়ে বাইক থেকে নেমে দাঁড়িয়ে বলল, ইচ্ছে করেই এত জোরে বাইক ব্রেক কষলেন আপনি, তাই না? যেন আমি আপনার শরীরের ওপর এসে পড়ি। তেজ দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, ওরে নাটকেরিন আপনি। ইচ্ছে করে কেউ এইভাবে ব্রেক কষে নিজের বংশের বাতি নিবাতে চাইবে নাকি? আহ, অল্পের উপর দিয়ে গিয়েছে প্রেশারটা। ইলমা ভ্রু কুঁচকে বলল, কি হলো, কিছু বললেন না কেন? তেজ ইলমার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, ক্ষমা দিন আমায়। এত জোরে ব্রেক কষা একদমই উচিত হয়নি আমার। ঠিক আছে, এটাই শেষবার বুঝে দিলাম, ক্ষমা করে। 7টার পর এখানে চলে আসা হয় যেন। আমি আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না, বলে দিলাম। এই বলে ইলমা কফি শপের ভিতরে চলে গেল। তেজ ইলমার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, যেভাবে হুকুম করে গেল যেন উনি আমার ঘরের বউ হয়। পরপরই তেজ কিছুটা ভাবুক ভাব নিয়ে বলল, অবশ্য ওনার এমন আচরণের সাথে নিজেকে অভ্যস্ত করে নেওয়াটাই উচিত হবে আমার।
কারণ কদিন পর যখন আমি আমার মনের কথাগুলো ওনাকে জানাবো, তখন উনি আমায় অ্যাকসেপ্ট করে নিলে বিয়ের পরও ওনার এই সব আচরণ আমায় ৩ বেলা খাবার খাওয়ার মতো ডোজ হিসেবেও হজম করতে হবে। তেজের ভাবনার ছেদ ঘটল ওর ফোন বেজে ওঠার শব্দে। তেজ পকেট থেকে ফোনটা বের করতেই ওর ঠোঁটে ব্রক হাসির রেখা ফুটে উঠল। কল রিসিভ করেই তেজ বলল, ভেবেছিলাম আমার কোনো পরিচিত জায়গায় ডাকবো তোমায় একান্তে সময় কাটানোর জন্য, কিন্তু তা আর হলো না। যদি তোমার সমস্যা না থাকে তাহলে একটা নিরিবিলি পরিবেশ তুমিই চুজ করো না হয়, যেখানে কেবল তুমি আর আমিই থাকবো, আর কেউ না। তেজের কথা শুনে নিশার মনের মধ্যে ১, ২, ৩ করে সবগুলো লাড্ডু ফুটফুট করে ফুটতে লাগলো। নিশা নিজের মধ্যকার এক্সাইটমেন্ট চেপে রাখতে না পেরে বলে জোরে চিল্লিয়ে উঠল। তেজ সঙ্গে সঙ্গে কান থেকে প্রায় ১ হাত পরিমাণ দূরে ফোনটা সরিয়ে মুখ চোখ কুঁচকে নিয়ে দাঁতে দাঁত চেপে দৃঢ়স্বরে বলল, ইচ্ছে হচ্ছে এক্ষুনি ফোনের মধ্যে ঢুকে এই ইঁদুরের গলাটা শক্ত করে টিপে ধরে সানডে মানডে ক্লোজ করে দেই। কেমনভাবে চিল্লিয়ে উঠল, কানটাই মনে হয় তালি লেগে গেল। ইস! ফোনের ওপাশ থেকে নিশা, তেজ, তেজ বেবি, ডার্লিং কি হলো তোমার? বেবি বলে বলে মুখে ফেনা তুলে ফেললো যেন। তেজ শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে পুনরায় ফোনটা কানের কাছে এনে বলল, এই তো আছি আমি। কখন থেকে ডাকছিলাম তোমায়, সাড়া দিচ্ছিলে না কেন? একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল মনে হয়, কথা আটকে আটকে আসছিল, তাই আমার উত্তর এত সময় পৌঁছায়নি তোমার কাছে। এখন তো নেট ঠিক আছে মনে হচ্ছে। হুম, ঠিক হলো জন্যই তো তোমার সুরেলা কণ্ঠস্বর শুনতে পারছি আমি। নিশা খুশিতে গদগদ হয়ে বলল, তোমার এত এত প্রশংসা নিতে নিতে আমি একেবারে ফুলে ফেঁপে উঠছি বেবি। মনে হচ্ছে জীবনের করা সব ভালো কাজের ফল আজ আমি একসাথে পাচ্ছি। তেজ মনে মনে বলল, একদম, সব ফল পাবি আজ। এমন ভাবে পাবি যে নিজের বাপের নামটাও ভুলে যাবি। এরপরে না পেরে আমাকে আব্বা আব্বা বলে ডাকবি। নিশা আবারও বলল, আমি তোমাকে ঠিকানা মেসেজ করে দিচ্ছি, জলদি চলে এসো বেব। সেখানে কেবল তুমি আর আমিই থাকবো, আর কেউ থাকবে না আমাদের ডিস্টার্ব করার জন্য। তেজ বক্র হাসি হেসে মনে মনে বলল, ডিস্টার্ব না বলে বলতে হতো তোকে বাঁচানোর জন্য কেউ থাকবে না সেখানে। পরপরই তেজ নিশাকে বলল, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। নিশা আচ্ছা বলে তেজের কল কেটে দিল। মিনিট খানেক পরেই নিশার ঠিকানা দেওয়া মেসেজ চলে এলো তেজের কাছে। তেজ মেসেজটা নির্ঝরকে ফরওয়ার্ড করে বলল। তেজ ওর বাইক নিয়ে একটা প্রাইভেট রিসোর্টের ভিতরে আসলো। মোটামুটি ছোট পরিসরে একতলা ছাদ বিশিষ্ট একটি সুন্দর বাড়ি নিজের জন্য পর্যাপ্ত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে নানান ধরনের ফুল গাছ দাঁড়িয়ে আছে, যা পুরো পরিবেশকে এক অন্যরকম রূপ দিয়েছে। মেইন গেট থেকে বাড়িটার মূল দরজা পর্যন্ত আসার রাস্তাটা ক্ষুদ্র রং বেরঙের পাথর ফেলে তৈরি করা হয়েছে। তেজ বাইক চালিয়ে যত ভিতরের দিকে আসছে খেয়াল করে দেখছে আশেপাশে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। বাড়িটার একেবারে সামনে এসে তেজ ওর বাইকের ব্রেক কষল। বাইক থেকে নেমে বাড়িটার দরজার সামনে এসে দাঁড়াতেই পায়ের কাছ থেকে কার্পেটের ওপর সাদা A4 সাইজের পেপারে ভিতরে এসো বেব লেখা দেখতে পেয়ে তেজের ভিতর খানিক কৌতূহল জাগলো। তেজ ভিতরে প্রবেশ করে একটু সামনে আসতেই মেঝের উপর গোলাপের পাপড়ি পড়ে থাকতে দেখে তা অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো সে। কয়েক সেকেন্ড পরেই একটা রুমের দরজার সামনে এসে দাঁড়ালো তেজ। দরজার ওপরে লেখা ছিল, ভিতরে এসো। তেজ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলো পুরো রুম খুব সুন্দর করে সাজানো হয়েছে কৃত্রিম বাতি, মোমবাতি, ফুল ইত্যাদি দ্বারা। তেজ পুরো রুমটাতে চোখ বুলালো, কিন্তু সেখানে নিশা ছিল না। তেজ মনে মনে বলল, এই ইঁদুরের ঘরের ইঁদুর গেল কই? তখনই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। তেজ শব্দ শুনে সেদিকে তাকাতেই ওর চোখের আকৃতি খানিক বড় হয়ে গেল। নিশা একটা মিনি টপ এর সাথে মিনি স্কার্ট পরে ওয়াশরুমের দরজাটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে একটা গোলাপ ফুল ধরা ওর। টপ আর স্কার্ট যথেষ্ট খাটো হওয়ায় নিশার পেট খানিকটা বেরিয়ে আছে, আবার হাঁটুর খানিক ওপরে থেকে পুরো পায়ে খোলা অবস্থায় আছে। তেজ সঙ্গে সঙ্গে নিজের নজর অন্যত্র ছড়িয়ে বিড়বিড়িয়ে বলল, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ইয়া মাবুদ, এই শয়তানের হাত থেকে রক্ষা করে আপনার নিকট আশ্রয় ভিক্ষা দিন আমায়।